Hello students, welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani and this is the second part of F.W. Taylor's Scientific Management Theory. Last ভিডিওতে আমরা দেখেছিলাম যে চারটে প্রিন্সিপাল দ্যাট ইজ প্রপোজড বাই দ্য F.W. Taylor ফর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। এই ভিডিওতে আমরা দেখে নেব যে কী কী টুলস অ্যান্ড টেকনিক্স আছে যেগুলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিতে ফলো করা হয় বা F.W. টেলর প্রপোজড করেছিলেন যে কোনো একটা অর্গানাইজেশন ভালোভাবে চালাতে গেলে কোনো একটা অর্গানাইজেশনের ওভারঅল আউটপুট বা পারফরমেন্স ইনক্রিজ করতে গেলে এই টুলস অ্যান্ড টেকনিক্সগুলো দরকার। So before starting the video, if you are new in this channel, please do subscribe our channel and click the bell icon to get the notification fast. So the different tools and techniques of scientific management theory. First tools and techniques, that is the functional foremanship. F.W. টেলর তিনি প্রপোজ করেছিলেন কোনো একটা অর্গানাইজেশনে বিভিন্ন এমপ্লয়ি তাদের ওয়ার্কলোডটাও যেন ডিফারেন্ট টাইপসের হয়। কোনো একজন এমপ্লয়ি সে সমস্ত কাজ একা করতে পারবে না, দ্যাট ইজ কমপ্লিটলি ইম্পসিবল অ্যাকর্ডিং টু দ্য F.W. টেলর। সো সেই জন্য তিনি অনেকগুলো ডেজিগনেশন বা অনেকগুলো পদ তৈরি করেছিলেন যে প্রত্যেকটা এমপ্লয়ি তাদের ডেজিগনেশন ওয়াইজ তারা শুধু এই কাজগুলোই করবে, তারা অন্য কাজ করবে না। সো ফর দ্যাট রিজন তিনি প্রপোজ করেছিলেন লাইক একটা ফ্যাক্টরি ম্যানেজার বেসিক্যালি টু টাইপের ফ্যাক্টরি ম্যানেজার হতে পারে বা ফ্যাক্টরি ম্যানেজারের আন্ডারে দুটো ডেজিগনেশন থাকবে। একটা হলো প্ল্যানিং ইনচার্জ, যেই ম্যানেজার শুধুমাত্র প্ল্যানিং ডিসিশনগুলো নেবে, অ্যান্ড নেক্সট দ্য প্রোডাকশন ইনচার্জ, যেই ম্যানেজার সমস্ত প্রোডাকশন রিলেটেড ব্যাপারগুলো তিনি দেখবেন। সো আন্ডার দ্য প্ল্যানিং ইনচার্জ দেয়ার আর four type of executives. First executive, that is the root clerk. So what is root clerk? Root clerk means what? রুট ক্লার্ক যেসব এমপ্লয়িরা হয় সেই এমপ্লয়িদের মেন কাজটা হলো সমস্ত ওয়ার্ক প্রসেসটা যেন ঠিকঠাক থাকে, ওয়ার্ক প্রসিডিওরটা তৈরি করা। ধরা যাক কোনো একটা ফ্যাক্টরিতে, যেগুলো অটোমেটেড ফ্যাক্টরি হয় বা যে কোনো একটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা ওয়ার্ক প্রসিডিওর কিন্তু প্রি ডিটারমাইন্ড থাকে, মানে এই কাজটার পর ওই কাজটা হবে, তারপর এই অ্যাসেম্বলটা হবে, সেই অ্যাসেম্বলের পর আরেকটা নেক্সট প্রসেস হবে। লাইক ধরা যাক কোনো একটা প্যাকেজিং ফ্যাক্টরি, কোনো একটা জুস মেকিং ফ্যাক্টরি। তো জুস মেকিং ফ্যাক্টরিতে ধরা যাক কোনো একটা কন্টেনারে শুরুতে জুস ভরা হলো, নেক্সট তারপরে তার ক্যাপ লাগানো হলো, নেক্সট তারপরে তার লেবেলিং করা হলো, দেন তারপরে তার প্যাকেজিং করা হলো, অ্যান্ড ফাইনালি সেটা ওয়্যার হাউসের জন্য স্টোর করা হলো। সো এই একটা প্রসেস, এই প্রসেসটা ঠিক করবে আমার রুট ক্লার্ক, যে সবচেয়ে মিনিমাম কস্ট কোন প্রসেসের ক্ষেত্রে হচ্ছে। নেক্সট কি? নেক্সট আমার ইনস্ট্রাকশন কার্ড ক্লার্ক। যেসব এক্সিকিউটিভরা হয় তারা বেসিক্যালি সমস্ত ওয়ার্কারদের ইনস্ট্রাকশন দেয় যে আজকে তোমার জন্য এই কাজটা, এইটা হলো তার কার্ড, এই কার্ডের মধ্যে বা কুপনের মধ্যে তার আজকের ডিউটি যে বা আজকের রেসপন্সিবিলিটি কী বা আজকে সে কী কাজ করবে সেটা তার কার্ডে লেখা থাকবে। নেক্সট টাইপ অফ এক্সিকিউটিভ, দ্যাট ইজ টাইম অ্যান্ড কস্ট ক্লার্ক। সো টাইম অ্যান্ড কস্ট ক্লার্ক ইজ বেসিক্যালি এই এক্সিকিউটিভরা তারা প্রত্যেকটা এমপ্লয়িকে নোটিস করে, প্রত্যেকটা কাজ নোটিস করে যে কোনো একটা কাজ করতে কত টাইম লাগছে বা কোনো একটা এমপ্লয়ি সে কত টাইম নিচ্ছে, সেই অ্যাকর্ডিংলি তাদের কস্ট বা সেই অ্যাকর্ডিংলি তাদের রেমুনারেশন সেগুলো কিন্তু ডিটারমাইন করা হয়। সো এই টাইম অ্যান্ড কস্ট ক্লার্ক তাদের মেন কাজটা হলো প্রত্যেকটা ওয়ার্ক বা প্রত্যেকটা এমপ্লয়ি কোনো একটা কাজ কমপ্লিট করতে কত টাইমের মধ্যে সেটা কমপ্লিট করছে সেইটা দেখা। Next, fourth type of planning in-charge, that is the disciplinarian. So disciplinarian means overall organization এ কিছু ডিসিপ্লিন থাকে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, কিছু পলিসি থাকে, প্রত্যেকটা ওয়ার্কার প্রত্যেকে যেন সেই রুলস অ্যান্ড রেগুলেশন, সেই পলিসি সেইগুলো যেন মেনটেন করে চলে। লাইক ধরা যাক কোনো একটা অর্গানাইজেশনের তার ইন টাইম অ্যান্ড আউট টাইম সেটা কিন্তু সবসময় ফিক্সড, কোনো একটা ফ্যাক্টরি ইন টাইম অ্যান্ড আউট টাইম অলওয়েজ ফিক্সড। তো সেইগুলো যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়, সেই ডিসিপ্লিনটা যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়, সেই জন্য এই এক্সিকিউটিভরা সেই কাজটা করে। নেক্সট আমাদের আসছে প্রোডাকশন ইনচার্জ। বেসিক্যালি দে বেসিক্যালি ওয়ার্ক ইন হ্যান্ড। সো ফার্স্ট ইজ দ্য গ্যাং বস। সো গ্যাং বস হলো যে এক্সিকিউটিভ তারা এমপ্লয়ীদের বা ওয়ার্কারদের কাজ করার জন্য যা যা মেটেরিয়ালস দরকার, যা র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিনারি, ডিফারেন্ট টুলস, সেইগুলো অ্যারেঞ্জ করে দেয়, তারা হলো গ্যাং বস। নেক্সট হচ্ছে স্পিড বস। সো স্পিড বস ইজ বেসিক্যালি, দ্য নেম সাজেস্ট,
দ্য স্পিড। সো দিস স্পিড বস, এই এক্সিকিউটিভরা তারা বেসিক্যালি কোনো একটা কাজ ওয়ার্কাররা যাতে খুব স্মুথলি খুব তাড়াতাড়ি করতে পারে সেই জিনিসটা দেখে। নেক্সট হলো রিপেয়ার বস। কোনো একটা অর্গানাইজেশনের প্রোডাকশন হাউস বা ম্যানুফ্যাকচারিং ইউনিটে সমস্ত কাজের জন্য যা যা আমার মেশিনারি দরকার, টুলস অ্যান্ড টেকনিক্স দরকার, সেই মেশিনারিগুলো রিপেয়ার করার কাজটা করে রিপেয়ার বস। অ্যান্ড লাস্টলি দ্য ইন্সপেক্টর। সো অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইন্সপেক্টর মিনস ওভারঅল যে কাজটা এমপ্লয়িরা ঠিকঠাক করছে কিনা, দ্যাট মিনস ওয়ার্কাররা ঠিকঠাকভাবে কাজটা করছে কিনা সেই জিনিসটা ইন্সপেক্ট করে, দ্যাট মিনস এ সুপারভাইজার। সো এফডব্লিউ টেলর এই 8 রকমের ডেজিগনেশন তৈরি করেছিলেন। এই 8 ধরনের ডেজিগনেশনে ডিফারেন্ট এমপ্লয়িকে রিক্রুট করেছিলেন যাতে আলটিমেট যে ওয়ার্কার, সেই ওয়ার্কাররা ভালোভাবে কাজ করতে পারে, আলটিমেট ওভারঅল আউটপুটটা ইনক্রিজ হয়, ওভারঅল অর্গানাইজেশনের আউটপুট বা অর্গানাইজেশনের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। তার জন্যই ফাংশনাল ফোরম্যানশিপ। সো দিস ইজ দ্য ফার্স্ট টেকনিক অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। নেক্সট, নাম্বার 2 টেকনিক ইজ দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড সিম্পলিফিকেশন অফ ওয়ার্ক। সো স্ট্যান্ডার্ডাইজেশন, এফডব্লিউ টেলর তিনি বলেছেন যে প্রত্যেকটা এমপ্লয়ি তাদের এফিসিয়েন্সি আলাদা, তাদের এনার্জি আলাদা। তারা কিন্তু কেউ ভালো মোটিভেটেড হয়ে বেশি কাজ করতে পারে, কেউ আবার সেম টাইমে মোটিভেট না হয়ে বা হয়তো তার এনার্জি নেই, তার আজকে ইচ্ছা নেই, নাই হতে পারে, সে হয়তো ঠিকঠাকভাবে কাজ করছে না। সো অ্যাকচুয়ালি আউটপুট কত হওয়া উচিত, সো দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ডাইজেশন। এফডব্লিউ টেলর প্রপোজ করেছিলেন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা এমপ্লয়ির একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকা দরকার। সেই সার্টেন স্ট্যান্ডার্ডটা যদি সেট করা হয় তার অ্যাকর্ডিংলি বাকি সব কিছু কিন্তু কম্পেয়ার করা ইজি হবে। তো সেই জন্য এক স্ট্যান্ডার্ড সেট করাটাই হলো এই নেক্সট টুলস অ্যান্ড টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। সো স্ট্যান্ডার্ড কিসের উপর স্ট্যান্ডার্ড ঠিক করা যেতে পারে? ফার্স্ট হলো কোয়ালিটি। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মোস্ট ইম্পর্টেন্ট। কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করা হলো, তার নিচে যদি সেই কোয়ালিটিটা হয় তাহলে সেই প্রোডাক্টটা রিজেক্টেড। সো দ্যাট ইজ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। নেক্সট ইজ পারফরমেন্স স্ট্যান্ডার্ড। কোনো একটা এমপ্লয়ির পারফরমেন্স, এমপ্লয়ি অ্যাভারেজ পারফরমেন্স দেখে নেওয়া হলো, সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস যে একটা এমপ্লয়ি সে পার ডে কোনো একটা প্রোডাক্ট 10খানা প্রোডাক্ট তৈরি করতে পারে, দিস ইজ অ্যাভারেজ, সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। সো এর যদি বেশি সে করে দ্যাট ইজ ভেরি গুড, যদি এর থেকে কম করে সো দ্যাট মিনস সেই ওয়ার্কারটার এমপ্লয়েবিলিটি বা এফিসিয়েন্সি কমে গেছে। সো দ্যাট ইজ দ্য পারফরমেন্স। নেক্সট ইজ দ্য সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। কোনো একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সাইজ হতে পারে, কোনো একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড টাইপ হতে পারে, কোনো একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ওয়েট হতে পারে। সো এভরিথিং শুড বি স্ট্যান্ডার্ডাইজেশন টু সিম্পলিফিকেশন অফ ওয়ার্ক। মানে আমি একটা কাজ করলাম, সেই কাজটা কখন বলবো আমি এই কাজটা ভালো হয়েছে, যতক্ষণ না আমি কোনো স্ট্যান্ডার্ড ঠিক করব। সো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু সেট আ স্ট্যান্ডার্ড ফর এভরি ওয়ার্ক। নেক্সট সায়েন্টিফিক ম্যানেজমেন্ট টেকনিক ইজ ওয়ার্ক স্টাডি। সো ওয়ার্ক স্টাডি মিনস হোয়াট? অ্যাকর্ডিং টু এফডব্লিউ টেলর তিনি বলেছেন যে কোনো একটা অর্গানাইজেশনের সমস্ত কাজ কিভাবে চলছে সেইটাকে ভালো করে স্টাডি করা দরকার। তার কারণ কোনো একটা জিনিস নিয়ে যদি ভালো করে স্টাডি করা হয় তবেই সেটা বোঝা যায় যে কীভাবে সেই কাজটা আরও এফিসিয়েন্টভাবে করা যায়। এফিসিয়েন্ট মিনস হোয়াট? এফিসিয়েন্ট মিনস ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম কস্ট। So that is the ultimate motto of work study. First study is the fatigue study. So what is fatigue study? দেখো প্রত্যেকটা এমপ্লয়ি কেউ কিন্তু 100% কাজ করতে পারে না, কেউ দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাজ করতে পারে না, তার একটা রেস্ট দরকার, এটা কোনো মেশিন না। সো দ্যাটস ওয়াই দ্যাট ফ্যাটিক স্টাডিতে স্টাডি করা হয় যে কোনো একটা এমপ্লয়ি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য বা ম্যাক্সিমাম আউটপুটের জন্য কত সময় রেস্ট দরকার, বা তার সেই রেস্ট নেওয়ার টাইমটা কত হবে, টাইম ডিউরেশনটা কত হবে, সেই রেস্টের ফ্রিকোয়েন্সিটা কত হবে। দিনের মধ্যে 8 ঘন্টা যদি একটা কাজ করা হয়, 8 ঘন্টার মধ্যে কত ঘন্টা অন্তর অন্তর সে রেস্ট নেবে, বা সেই রেস্ট নেওয়ার ডিউরেশনটা কত হবে। সো দ্যাট ইজ ফল আন্ডার দি ফ্যাটিক স্টাডি। নেক্সট ইজ হোয়াট? নেক্সট ইজ দ্য মেথড স্টাডি। সো মেথড মিনস হোয়াট? দ্য বেস্ট ওয়ে। মেথড মিনস ওয়ে অফ পারফর্মিং এনি জব। কোনো একটা কাজ, কোনো একটা ওয়ার্ক, কোনো একটা প্রোডাকশন ইউনিটে কোনো একটা অ্যাসেম্বলের কিছু যদি কাজ হয়, সেই অ্যাসেম্বলের কাজটা কিভাবে করলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে উইথ মিনিমাম কস্ট।
So that is the best way of performing job. Next is the time study. That means the standard time for a particular job. Standard time for a particular job. ধরা যাক কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে আমার 3 ঘন্টা টাইম লাগে। কেউ একটা ওয়ার্কার, ধরা যাক একটা ওয়ার্কার পার ডে 9 ঘন্টা করে কাজ করে। সো স্ট্যান্ডার্ড আউটপুট কত? স্ট্যান্ডার্ড আউটপুট 3টে। পার ডে সে 3 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারে। সো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড আউটপুট। এবার ধরা যাক সেই ওয়ার্কারের ওভারঅল ডিউরেশন ইন এ পার্টিকুলার অফিস সে 10 ঘন্টা কাজ করছে। তার মানে 9 ঘন্টায় সে 3 ঘন্টা করে 3টে ইউনিট প্রোডাক্ট তৈরি করবে এবং 1 ঘন্টা সে রেস্ট নেবে। সো দিস ইজ দ্য টাইম স্টাডি। And lastly, the motion study. What is motion study? Motion study means determination of movement of worker as well as tools. Movement of worker as well as tools. মানে একটা এমপ্লয়ি বা একটা ওয়ার্কার সে কাজটা করবে কত তাড়াতাড়ি, সেটাকে বলা হচ্ছে। আমি একটা কাজ করতে চলেছি, আমার হাতের কাছে যদি সমস্ত মেশিন বা যা যা আমার এসেন্সিয়াল দরকার সেই টুলসগুলো যদি আমার হাতের কাছে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কিন্তু একটা টুলস আনতে গিয়ে আমার যদি 1 ঘন্টা টাইম লাগে বা আধ ঘন্টা টাইম লাগে, অন্য বিল্ডিংয়ে যেতে হয়, তাহলে কিন্তু কাজের ডিউরেশনটা অনেক কমে যাবে, কাজের আউটপুটটা অনেক কমে যাবে, তার এফিসিয়েন্সিটা কমে যাবে। তো সেই জন্য দ্যাট ইজ কল্ড দ্য মোশন স্টাডি। সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো করে ওয়ার্কিং প্রসিডিওর বা কোনো একটা প্রোডাকশন ইউনিটে যা যা ওয়ার্কিং প্রসিডিওর হয় প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি স্টাডি করে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিসে পাওয়া যায় সেটা ডিটারমাইন করাই হলো ওয়ার্ক স্টাডি। And last technique is the differential piece rate system. That means different wage rate for different output. Different wage rate for different output. F.W. Taylor সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিতে বলেছেন যে কোনো একটা এমপ্লয়ের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন পাওয়া যাবে বা ম্যাক্সিমাম পারফরমেন্স কখন পাওয়া যাবে, যদি তার রেমুনারেশনটা চেঞ্জ করে দেওয়া হয়, যদি তার ওয়েজ রেটটা চেঞ্জ করে দেওয়া হয়। ধরা যাক কোনো একটা এমপ্লয়ি, সেই এমপ্লয়ি ফিক্সড স্যালারি পায় মান্থলি 15,000 টাকা। সো ডেফিনেটলি তাকে যতই বলা হোক যে তুমি এই কাজটা করো, সে কিন্তু কোনোদিনই কাজটা করবে না, কারণ সে জানে তার স্যালারি ফিক্সড, স্যালারি তার কমবে না। কিন্তু কোনো একটা এমপ্লয়িকে যদি বলা হয় যে তুমি যদি 100 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারো বা 100 ইউনিট প্রোডাক্ট সেল করতে পারো, তাহলে তুমি এই আউটপুট বা এই স্যালারি পাবে। যদি তার থেকে বেশি করো তাহলে বেশি স্যালারি পাবে, যদি তুমি তার থেকে কম করো তাহলে কম স্যালারি পাবে। তো সেটাই হলো আমার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এখনকার দিনেও ডিফারেন্ট সেলস জব যেগুলো হয়, সেলস জবে তোমরা সবাই জানো যে ইনসেন্টিভ বেসড সেল। তো ইনসেন্টিভ বেসড মানে হলো ডিফারেন্ট ওয়েজ রেট ফর ডিফারেন্ট আউটপুট। যারা বেশি সেল করবে তারা বেশি স্যালারি পাবে, তারা বেশি রেমুনারেশন পাবে, যারা কম সেল করবে তারা কম রেমুনারেশন পাবে। সো একটা এক্সাম্পল দিয়ে ধরা যাক যে কীভাবে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটা বেসিক্যালি কোম্পানির ক্ষেত্রে হয়। এবং এখনকার দিনের কোম্পানিতে অনেক মার্কেটিং বা সেলসে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফলো করা হয়। ধরা যাক কোনো একটা মার্কেটিং বা সেলসে 3টে স্ল্যাব দেওয়া হয়েছে। কি স্ল্যাব? যদি কোনো একটা এমপ্লয়ি কোনো একটা মান্থে 70 থেকে 100 ইউনিট প্রোডাক্ট সেল করতে পারে, তাহলে সে পার ইউনিট বেসিস সে স্যালারি পাবে 100 রুপিস। ওকে, নেক্সট যদি কেউ 100 ইউনিটের বেশি সেল করতে পারে, তাহলে সে পার ইউনিট বেসিস সে স্যালারি পাবে 120 টাকা। নেক্সট যদি কেউ 70 ইউনিটের কম সেল করতে পারে কোনো একটা মান্থে, ধরা যাক 60 বা 50, সে পাবে 80 টাকা পার ইউনিট বেসিস। ওকে, সো এখানে আমি 3টে এক্সাম্পল নিই, এ এমপ্লয়ি, বি এমপ্লয়ি অ্যান্ড সি এমপ্লয়ি। এ এমপ্লয়ি কোনো একটা মান্থে সে 90 ইউনিট সেল করেছে, সেই মান্থেই বি এমপ্লয়ি সেল করেছে 120 ইউনিট অ্যান্ড সি এমপ্লয়ি সেল করেছে 60 ইউনিট। ওকে, সো তিনজনের স্যালারি কত হবে? ফার্স্ট এ, তার স্যালারি হবে 9,000, রাইট? ফর বি এমপ্লয়ি স্যালারি হবে 14,400 টাকা। ফর সি এমপ্লয়ি স্যালারি হবে 4,800 টাকা। সো এখানে তোমরা বোঝো যে কয়েকটা ইউনিট কম সেল করার জন্য তার স্যালারিটা কিন্তু অনেকটাই কমে গেছে। সো এটাই হলো ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। প্রত্যেকটা এমপ্লয়ি সে চাইবে যে আরেকটু বেশি যদি সে কাজ করতে পারে, আরেকটু বেশি এফিসিয়েন্সি ওয়াইজ সে যদি কাজ করতে পারে, তার আউটপুটটা যদি আরেকটু ভালো হয়, তার পারফরমেন্সটা যদি আরেকটু ভালো হয়, তাহলে তার স্যালারিটা কিন্তু অনেকটাই বাড়বে। সো দ্যাট ইজ দ্য আলটিমেট মোটো অফ
ডিফারেন্সিয়াল পি স্টেট সিস্টেম। এটা কিন্তু এখনকার দিনেও ফলো করা হয়। শুধু এটা না, সমস্ত প্রিন্সিপালই, ম্যানেজমেন্টের সমস্ত প্রিন্সিপালই এখনও ফলো করা হয় প্রত্যেকটা অর্গানাইজেশনে। হয়তো একটা প্রিন্সিপাল অথবা অনেকগুলো প্রিন্সিপাল মিক্সড করে সেটা ফলো করা হয়। সো দিস ইজ আপ টু দ্য টুডেস ভিডিও। অ্যান্ড যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, অথবা ডিসক্রিপশান বক্সে প্রোভাইডেড মেল আইডিতে মেল করতে পারো। আর যদি কোনো নতুন কোনো টপিক সম্বন্ধে তোমাদের জানতে হয়, ডিসকাস করতে হয়, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে সেই টপিক নিয়ে ডিসকাস করব। সো in the next video again I will come with a new topic of management. Till then, stay tuned with us. Thank you.